শেষ মুহূর্তের গোলে প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপের সেরা ১৬তে কানাডা, রাতে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। ৭১-এর ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন মির্জা ফখরুল। বরগুনায় চলতি মাসে ২১ মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে জেলা জুড়ে আতঙ্ক। আইন শৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষের ক্ষোভ। তিস্তা অববাহিকায় ভারতের বাঁধ নির্মাণে প্রতি বছরই উত্তরাঞ্চলে বন্যা, সংকট কাটাতে যৌথ নদী কমিশনের তৎপরতা বাড়ানোর তাগিদ গবেষকদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ একযোগে দেশের ২৯,০০০-এরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রত্যেক শিশুকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে উল্লেখ করে ওই সময়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরপেক্ষ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার রাতে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। এদিকে মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের বাজেট বক্তৃতায় তিনি বলেন, এখনো সময় আছে বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থান পরিষ্কার করার। ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডি নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন ৭১-এ আমরা ভুল করিনি। আপনারা কোথাও শরিয়া আইন বাস্তবায়ন চান? আপনারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার কথা আপনাদের ইশতেহারে বলেন না। আপনারা ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থার কথা কোথাও বলেন না। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? এইটা আমাদের জানতে ইচ্ছে করে। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি এবং দুজনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় রোববার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 2 পুলিশ সদস্যের একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এতে সন্তুষ্টি জানিয়েছেন প্রসিকিউশন, তবে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আসামিপক্ষ। মুদাসির আলীর প্রতিবেদন। ২৪-এর গণ অভ্যুত্থানে ঢাকার রামপুরায় পুলিশের গুলিতে প্রাণ হারান মায়া ইসলাম ও নাদিম। এছাড়াও শিশু বাসিত খান মুসা এবং নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ সদস্যের বিচারিক প্যানেল। এতে ৫ আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার তৎকালীন ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। যদিও আসামিদের মধ্যে কেবল গ্রেপ্তার রয়েছেন চঞ্চল চন্দ্র সরকার। রায়ে ন্যায় বিচার হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, রামপুরার ঘটনায় নির্দেশদাতা ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, মৌখিক নির্দেশনা ছিল কোমরে গুলি করার। বাস্তবে সকলকেই বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন
চঞ্চল চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী। 19শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে, এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এদিকে রায় ক্ষোভ প্রকাশ করেন 20 বছরের কারাদণ্ড পাওয়া চঞ্চল চন্দ্রের ছোট ভাই উৎপল চন্দ্র সরকার। সংখ্যালঘু হওয়ার কারণে তার ভাইকে সাজা দেয়া হয়েছে বলে দাবি তার। আজকে মূলত হলো এটা না, মূলত হলো আমরা হইলাম সংখ্যালঘু। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে 2 গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খাদিম মিয়া নামের এক ব্যক্তি নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার কালীকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাদিম মিয়া ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে। সাম্প্রতিক সময়ে একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনায় আতঙ্কের জেলায় পরিণত হয়েছে বরগুনা। চলতি মাসে জেলাটিতে উদ্ধার হয়েছে অন্তত 21টি মরদেহ, যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি হত্যা এবং রহস্যজনক আত্মহত্যা। সাধারণ মানুষের অভিযোগ, আইন শৃঙ্খলার চরম অবনতি আর সামাজিক অবক্ষয়ের কারণে বাড়ছে এই মৃত্যুর মিছিল। পুলিশ বলছে প্রতিটি ঘটনায় খতিয়ে দেখছে তারা। গোলাম হায়দার স্বপনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছে ডলি বিনতে মনোয়ারা। শান্ত জনপদ বরগুনায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। একের পর এক রহস্যজনক মৃত্যু আর হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মনে চেপে বসেছে চরম আতঙ্ক। উপজেলার পাতাকাটা গ্রামে জামিনে বের হয়ে ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে জখম করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইব্রাহিম হোসেন কালু। এই খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষরা প্রথমে গণপিটুনি ও পরে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী কালুকে। এই ঘটনার ঠিক একদিনের মাথায় পাথরঘাটা পৌরসভা সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় মিজানুর রহমান নামে এক রিকশা চালকের মরদেহ। এরপর গৌরীচন্নায় ব্যবসায়ীর মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছোট মেয়ের এই হাতের জোড়া ছুটানো সব, হ্যাঁ জেব্রা বাইরেই গেছে। হত্যার আমরা বিচার চাই, এই আর কোনো আমার কথা নাই, এখন আমরা বিচার। মৃত্যুর এই তালিকায় যুক্ত হয়েছে আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনাও। ডাক বাংলোয় মা ও 2 কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু, সদরে 13 বছরের এক বৃদ্ধা ও বামনায় 17 বছরের কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার। এছাড়াও আত্মহত্যা করেছেন লেমুয়া গ্রামের এক গৃহবধূ। সবশেষ তালতলী থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা। পুলিশ ও চিকিৎসকদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে এই আইনজীবী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে শুধু তদন্তের জন্য প্রয়োজন বিশেষ টিম। একটা পোস্টমর্টম হওয়ার পর যদি তাৎক্ষণিকভাবে সেইটা যদি পোস্টমর্টম রিপোর্টটা আইনশৃঙ্খলা বাহিনী চলে আসে বা আপনাদের মিডিয়া জানতে পারেন যে এই লোকটা আসলে কিভাবে মারা গেল, তাহলে কিন্তু সহজেই কিন্তু বের করা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা তুলে ধরে সমাজকর্মীরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে মানুষের আস্থা হারাবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো। বরগুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এর একটা মাত্র কারণ আমি বলবো মাদক। বরগুনার যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা যদি আরেকটু তৎপরতা বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু তাদের আতঙ্ক কিছুটা হলেও কমে। আর পুলিশ বলছে প্রত্যেকটি মৃত্যুর কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম। আমাদের এই বিশেষ অভিযান চলছে এবং যে ঘটনাগুলি ঘটছে, আমাদের ফার্স্ট দায়িত্ব হচ্ছে যতগুলি ঘটনা ঘটেছে সেগুলি কুইক রেসপন্স করা, এবং এটি যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে কনফার্ম করা যে এটি হত্যাকাণ্ড এবং সেটির ক্লু বের করা এবং যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা। আর কোনো মৃত্যু নয়, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বরগুনার সাধারণ মানুষের মনে আবারও স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। উজানের দেশ ভারত। তিস্তা অববাহিকায় বাঁধ নির্মাণের পর থেকে প্রতি বছর এই সময়টাতে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা দেখা দিচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ নদী ভরাট, দখল ও নিয়মিত ড্রেজিং না করা সহ নানা কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা। উজানের পানি নিয়ে সংকট কাটাতে আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন এবং বন্যা পূর্বাভাস সহ নানা তথ্য লেনদেনের বিষয়ে যৌথ নদী কমিশনের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন তাহসিন তারিন।
বাংলাদেশে 57টি আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী রয়েছে, যার মধ্যে 54টি ভারত, বাকিগুলো মিয়ানমারের সঙ্গে যৌথভাবে প্রবাহিত। উজানের দেশ হওয়ায় ভারত, মিয়ানমার বা নেপালের নদীগুলোতে পানি বৃদ্ধি পেলে তা ভাটিতে থাকা বাংলাদেশের ওপর প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। প্রতি বর্ষা মৌসুমে ভারতের অংশে তিস্তা নদীর ওপর বাঁধ খুলে দেওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশেও তিস্তা ব্যারেজের গেট খুলতে বাধ্য হয়। ফলে নদ নদীর পানি হঠাৎ করেই বেড়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যখন আমাদের পানির প্রয়োজন তখন ভারত আমাদেরকে পানি দেয় না। এই যে এখন বর্ষাকাল, এই সময় ভারত প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিচ্ছে, যার ফলে তিস্তার দুই ধারে যে বসতি রয়েছে, আবাদি জমি রয়েছে, এগুলো কিন্তু ভেসে যায়। এবারও ব্যারেজের সব গেট খুলে দেওয়ার পরও বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নদ নদীর পানি বেড়েছে। তিস্তা নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের যে মাত্রায় বৃষ্টি হয় তাতে দীর্ঘস্থায়ী বন্যা হওয়ার শঙ্কা কম, কিন্তু উজানের দেশ ভারতের সঙ্গে থাকা আন্তঃসীমান্ত নদীগুলোতে তৈরি করা বাঁধ খুলে দেওয়ার ঘটনা বাংলাদেশে প্রতি বছরই আকস্মিক বন্যা সৃষ্টি করছে। ভারত থেকে অতিরিক্ত পানি আসে, আবার সেই পানি বাংলাদেশের নদীগুলো ধরে রাখতে পারে না, কারণ বাংলাদেশের নদীর যে গভীরতা, সেই গভীরতা একেবারে কম, ফলে পানি নদীর দুই কোলে ছড়িয়ে যায়, এতে বন্যা স্থায়ী হয়ে যায়। এই বন্যা থেকে মুক্তির একমাত্র পথ নদীর যে গভীরতা, সেই গভীরতা বাড়াতে হবে, এর জন্য ড্রেজিং করতে হবে। উজান থেকে আসা পানি নিয়ে সংকট কাটাতে আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন এবং বন্যা পূর্বাভাস সহ নানা তথ্য লেনদেনের বিষয়ে যৌথ নদী কমিশনের তৎপরতা বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সংগ্রহ প্রক্রিয়ার ধীর গতিতে চাঁদপুরের হাজীগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম রূপ নিয়েছে চরম ভোগান্তিতে। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সরকারি খাদ্য গুদামের সামনে দিনের পর দিন ধান নিয়ে অপেক্ষা করতে হচ্ছে শত শত কৃষককে। রয়েছে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্যের অভিযোগও। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ৭ জুন চাঁদপুরে শুরু হয় বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম। এবছর প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। ফলন ভালো হওয়ায় সরকারি গুদামে ধান দিতে উন্মুখ চাঁদপুরের কৃষকরা। তবে হাজীগঞ্জ উপজেলা খাদ্য গোডাউনে ধান দিতে এসে চরম বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। কৃষকদের অভিযোগ, তালিকা প্রস্তুত, যাচাই বাছাই ও সংগ্রহের প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে প্রকৃত কৃষকরা সুযোগ পাচ্ছেন না। উল্টো তৈরি হয়েছে মধ্যস্বত্বভোগী বা দালালদের সিন্ডিকেট। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ চাষিরা। আমরা যে প্রকৃত কৃষক, কিন্তু আমাদের ধানগুলা ওনারা রিসিভ করতেছে না এবং আমাদের রীতিমতো বিল দিতেছে না, কিন্তু ব্যাপারীর ধান ওনারা ঢুকাইতে আছে, বিলও দিয়ে দিতেছে। 10 টন 12 টন ধান করে একজনের লয়, কৃষকেরা আইলে কৃষকেরা দাম দেয় না। আমরা ধান নিয়ে আসছি, এখন তো বলতেছে যে নিয়ে আইসেন না ধান, আমি বলবো পরে নিয়ে আইসেন। ধানগুলো রিসিভ করতেছে না, গাড়ি পাইতেছে না, এর ভাবে ভোগান্তি করে। বাবা ব্যবসাতে ধান কিনতেছি, ভিতরে নিয়ে গেছে, ঢুকাইতেছি, কিন্তু আমাদের ধান ঢুকাইতেছে না। প্রত্যেকদিন একটা গাড়ি মনে করেন আমরা 4000 টাকা করে দিতে হয়, মনে করেন না জরিমানা। চলতি বছর হাজীগঞ্জ উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 900 মেট্রিক টন, যার মধ্যে 450 টন সংগ্রহ করা হয়েছে। তবে বর্তমানে গুদামে স্থান সংকটকে মূল সমস্যা বলছেন এই কর্মকর্তা। গুদামের পরিবেশটা একটু দেখে আসেন, যে গুদামের জায়গা থেকে যদি আমি না নিই তখন আমি অপরাধী। আমার গুদামে কোনো জায়গা নেই। এরা আমার অফিসারও বলছে যে আপনি টোকেন সিস্টেম দিলে আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন, কিন্তু এরা আমার নিয়ন্ত্রণ থাকে না। নিয়ম মেনেই ধান সংগ্রহ করা হচ্ছে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা খাদ্য কর্মকর্তা। প্রতিদিনই ধান কেনা হইতেছে, আপনাদের জায়গার একটু সংকটের কারণে হয়তো পরবর্তীতে যারা এসে দেখছেন বিরাট লম্বা লাইন, সবারটা নামানো সম্ভব হচ্ছে না। আমরা এই সমস্যার সমাধানের জন্য তো ইতিমধ্যে 2 জন মিলারকে 200 টন ধান ছাঁটাইয়ের জন্য দিয়েছি। পুরিয়া বা অন্য কারো কাছ থেকে ধান নেওয়া হচ্ছে, এই অভিযোগটা আমার মনে হয় সঠিক না। যে সমস্যাগুলি এবার ফেস করতেছি, ইনশাল্লাহ আমরা আইডেন্টিফাই করে সামনের বছর যাতে আরো স্মুথলি কাজগুলি করা যায় সেটা আমরা চেষ্টা করব। সব জটিলতা কাটিয়ে স্বচ্ছতার সাথে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ফেনীর ফুলগাজীতে মালচিং পদ্ধতিতে শশা চাষের কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় প্রযুক্তি নির্ভর এই চাষাবাদ পদ্ধতি কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। 1 বিঘা জমিতে মিলছে লাখ টাকার লাভের আশা। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার।
ফেনীর ফুলগাজীতে বি স্ট্রং প্রকল্পের আওতায় কৃষকরা প্রতি বিঘা জমিতে স্মার্ট বয় জাতের হাইব্রিড শসা আবাদ করেছেন। এ সবজি চাষে প্রতি বিঘায় জমি প্রস্তুত, সার, সেচ ও পরিচর্যা সহ মোট খরচ প্রায় 40,000 টাকা এবং বিক্রি প্রায় লাখ টাকায়। আধুনিক মালচিং প্রযুক্তি ব্যবহারে মাটির আর্দ্রতা ঠিক থাকার পাশাপাশি কমেছে আগাছা এবং রোগবালাই। এতে উৎপাদন যেমন বাড়ছে তেমন কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। মালচিং ব্যবহার করার কারণে আমার ক্ষেতের মধ্যে আগাছা উঠে নাই, এই জন্য ইনশাল্লাহ আমার ফসলও অনেক ভালো হয়েছে। কৃষকেরা সবজি যদি নিজেরা বিষমুক্ত সবজি উৎপাদন করে তাইলে আমরা সস্তাতে কিনতে পারবো। চকবস্তার আবুল কাশেম কৃষককে আপনার উচ্চমূল্যভাবে মালচিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শশাটা দেওয়া হয়েছে। ওনাকে এখানে মালচিংয়ের একটি রোল দেওয়া হয়েছে, পাশাপাশি ওনাকে আমরা যে বীজ, যেটা শশার বীজ স্মার্ট বয়, ওই বীজটা আমরা দিয়েছি। কৃষি অফিস থেকে ওনারা মালচিং পেপারের ব্যবস্থা করছেন এবং আপনার জৈব সারের ব্যবস্থা করছে এবং বিভিন্ন সার, সেক্স, ফেরোমন টেপ এবং জৈব বালাইনাশক। বিশেষ করে আমরা এখানে কোনো কীটনাশক ব্যবহার করছি না। বি স্ট্রং প্রকল্পের আওতায় উৎপাদিত শসা বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে আশা জানান কৃষি কর্মকর্তা। আমরা সরকারিভাবে যা দিয়েছি তার থেকে কৃষকের ডাবল ইনকাম হয়েছে। তো আমরা মাঠ পর্যায়ে যারা আমাদের অন্যান্য কৃষক আছে, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি যেন আগামী দিনে এই খরিফ এক মৌসুমে উচ্চ মূল্যে শসার আবাদ বৃদ্ধি পায়, সেজন্য আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের নিরলস পরিশ্রমে ফুলগাজীতে শসা চাষ এখন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অনিয়মের অভিযোগে মোরদহ গারাবাড়ি দাখিল মাদ্রাসার সুপারকে স্থায়ীভাবে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দারা। ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কিশোরগঞ্জে ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি স্বাধীনতা প্রকল্পের আওতায় একটি হাফ ডে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে মেন্টাল হেলথ ফর পারসনস উইথ ডিসেবিলিটিস প্রোগ্রাম সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নওগাঁয় সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে পানগাঁও জালকুড়ি সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে এলাকার সর্বস্তরের জনগণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের মিলানদহ উপজেলায় 200 শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। নানা আয়োজনে ও উৎসাহ উদ্দীপনায় বগুড়ার সোনাতলায় নাগরিক কমিটির ত্রিবার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোলার দৌলত খানের বিচ্ছিন্ন দ্বীপ মদনপুরে বিদ্যুৎ সংযোগ সচল করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ময়মনসিংহের গফুরগাঁয়ের মহেশখালী ইউনিয়নে পবিত্র আশুরা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আশুরা পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস আলম মৃধা। সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি পালন করেছে ব্র্যাক। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিল, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ ঘিরে উত্তেজনার পর সংঘাত বন্ধে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে আল আরাবিয়াকে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আলোচনা বাতিল হয়নি এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ইরানের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় ইরান রোববারের নির্ধারিত কারিগরি আলোচনায় অংশ নেননি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে বেসরকারি খাত থেকেও পরিচালক নেওয়া যাবে, ব্রাজিলের প্রথম বাধা জাপান। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে বেড়েছে নৃশংস হত্যাকাণ্ড, বাড়ছে উদ্বেগ অস্থিরতা, সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড। সমকাল শিরোনাম করেছে লোডশেডিংয়ে জনদুর্ভোগ, 7 জেলায় বিক্ষোভ, সাম্বার ছন্দ উঠবে আজ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সংসদে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত দাবি, রামপুরায় হত্যায় 3 পুলিশের মৃত্যুদণ্ড। যুগান্তর শিরোনাম করেছে বালুতে $1 বিলিয়ন জিরকন, রংধনু শটে মহানায়ক মেসির মহাকীর্তি। আমার দেশ শিরোনাম করেছে খুনি হাবিবের মৃত্যুদণ্ড, ওয়াসার পানি শোধন প্রকল্পে লুটপাট বন্ধ, দুর্নীতির তদন্ত। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেষ মুহূর্তের গোলে প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপের সেরা 16তে কানাডা, রাতে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। 71-এর ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বলেন মির্জা ফখরুল। বরগুনায় চলতি মাসে 21 মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে জেলা জুড়ে আতঙ্ক, আইন শৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষের ক্ষোভ। এবং তিস্তা অববাহিকায় ভারতের বাঁধ নির্মাণে প্রতি বছরই উত্তরাঞ্চলে বন্যা, সংকট কাটাতে যৌথ নদী কমিশনের তৎপরতা বাড়ানোর তাগিদ গবেষকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।